আমাদের কেন আমরা ইন্ট্রোডাকশন মানে হিস্ট্রি দেখেছিলাম বলতো? হ্যাঁ, এই হিস্ট্রি কেন শুরু করছিলাম? এই কি ক্লাসে ছিলেন না? তাহলে কথা হচ্ছে আমার কোয়ান্টাম মেকানিক্স কেন দরকার পড়লো, কিভাবে আজকে আসছে। ঠিক আছে, কেন আমাদের কোয়ান্টাম মেকানিক্স দরকার পড়লো আমাদের, কেন আমরা তো শুরু থেকে পড়ছিলাম নিউটনিয়ান মেকানিক্স, তাই না? এবং দেখলাম যে সব কিছু ব্যাখ্যা করা যাচ্ছে ইজিলি, তাই না? আমরা পার্টিকেলের যে কোনো একটা গাড়ি বলেন বা যে কোনো একটা রকেট বলেন, সবগুলোর মৌসুমে কিন্তু আমরা নিউটন মেকানিক্স আমরা ব্যাখ্যা করতে পারতেছি। কথা হচ্ছে কেন আমাদের কোয়ান্টাম মেকানিক্স দরকার পড়লো, ঠিক আছে? সো ওইটার জন্য আমরা হচ্ছে মানে হিস্ট্রি থেকে শুরু করছিলাম, একদম সেই গ্রিক ফিলোসোফার থেকে, তাই না? প্রায় 2000 বছর আগে মানুষরা কি চিন্তা করতো, ম্যাটারের কিভাবে তৈরি হয়েছে এগুলো, তাই না? কত ক্লাস আমরা আলোচনা করব, কতটুকু গেছিলাম আমরা? স্যার রাদারফোর্ড পর্যন্ত। রাদারফোর্ডের কি 1911 সালে। 1911 সালে পর্যন্ত আসছে, তাই না? আচ্ছা, 1911 সালে কি ছিল? রাদারফোর্ড কি করছে? ওই আলফা স্ক্যাটারিং এর কথা বলছে, তাই না? এটা তো শেষ করছিলাম না? হ্যাঁ, এটা শেষ করছি। সো আলফা স্ক্যাটারিং থেকে আমাদের মানে ডিসিশন কি আসলো, মানে কি পাইলাম ওখান থেকে? আমরা দেখছিলাম যে এখানে একটা যদি লেডের একটা ইয়া রাখা হয় এরকম, এখানে যদি লেড বের হয়, আমরা এখানে একটা পাতলা থিন একটা ফয়েল রাখছিলাম কিসের, গোল্ডের, তাই না? এটা খুবই পাতলা গোল্ড ফয়েল, এবং এখান থেকে যখনই হচ্ছে আলফা বিচ্ছুরণ হয়, কি আলফা পার্টিকেল যদি আমরা এখান থেকে মানে ছাড়ি, সো কি হয়, কিছু পরিমাণ হচ্ছে এদিকে স্ক্যাটার হয়ে যায়, কিছু এরকম বাউন্স ব্যাক করে আবার এই এক জায়গায়, যেদিকে যাচ্ছে সেদিকে কি হয়, ব্যাক করে। আর বেশিরভাগই কি হয়, পাসেস থ্রু, বুঝতে পারছো? বাকিগুলো কি হয়, পাস করে চলে যায়। সো এখান থেকে আমরা আর একটা অবজারভেশন পাই, সেটা কি পরমাণু কেন্দ্রে পজিটিভ চার্জ, মানে আলফা, আমরা দেখলাম আলফা পার্টিকেল একটা পজিটিভ, আর যেহেতু এই মাঝখান দিয়ে যেটা যাচ্ছে সেটা বাউন্স ব্যাক করতেছে, তার মানে ওখানে সামথিং এমন কিছু একটা আছে যেটা খুবই ভারী এবং শক্তিশালী, কারণ তাকে বাউন্স ব্যাক করার জন্য তাকে যথেষ্ট এনার্জি তাকে দিতে হবে ওটা দিকে, তাই না? এবং এটা যেহেতু পজিটিভ, তার মানে এখানেও কি আছে, পজিটিভ কিছু একটা আছে। সো তখন সেটা আমরা থমসনের মডেল আমরা আগে দেখলাম, তাই না? ওই যে কোয়ান্টাম পুডিং মডেল, সো ওইখানে কি বলছিল যে থমসন বলছে হচ্ছে কি এটার ভিতরে যে কোনো একটা অ্যাটমের ভিতরে পজিটিভ নেগেটিভ একদম মানে এইভাবে ছড়াছড়ি থাকে, এইভাবে বলছিল থমসন। কিন্তু রাদারফোর্ড তখন দেখলো যে পুরো অ্যাটমের পুরো মাস তার সেন্টারের ভিতরেই কেন্দ্রীভূত থাকে, এবং এখানে সবগুলো থাকে হচ্ছে পজিটিভ চার্জ, বুঝতে পারছেন? এবং এটা পুরো অ্যাটমের তুলনায় এটা খুবই ছোট, বুঝতে পারছেন? মানে একটা অ্যাটম যদি অনেক বড় একটা মনে করেন একটা বিল্ডিং চিন্তা করেন, এর মধ্যে একটা ইট হচ্ছে শুধুমাত্র একটা এই নিউক্লিয়াস, এবং এটা নাম দিয়েছে সে, এটা নাম কি দিয়েছে, নিউক্লিয়াস, বুঝতে পারছেন? সবগুলো এখানে থাকে, এবং সে কি বলছে যে অ্যাটমের তুলনায় নিউক্লিয়াসটা খুবই ছোট, এবং এত ছোট জায়গায় এই নিউক্লিয়াসের ভর কিন্তু অনেক বেশি, বুঝছেন? নিউক্লিয়াসের ভর অনেক বেশি। আপনারা 9 একটা ম্যাথ ছিল ওটা দেখছিলেন না? আপনারা যদি 1 টিস্পুন পরিমাণ যদি নিউক্লিয়াস নেওয়া হয়, শুধুমাত্র নিউক্লিয়াস 1 টিস্পুন মানে হচ্ছে একটা চা চামচের সমান, তো একটা চা চামচ যতটুকু পানি হয় অতটুকু জায়গায় যদি আমি শুধুমাত্র নিউক্লিয়াস নিতে পারতাম, তাহলে এটা ভর কত হতে যেতে পারে? এটা প্রায় 10⁶ মিলিয়ন টন, এরকম একটা রেঞ্জে 10⁶ মিলিয়ন টন, বুঝতেছেন? একটা টিস্পুন পরিমাণ নিউক্লিয়াসের ভর মানে পৃথিবীর ভরের চাইতেও বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সো নিউক্লিয়াস এত ভারী, এবং এটা কিন্তু মানে একটা অ্যাটম যদি অনেক বড় একটা জিনিস হয়,
এটার তুলনায় মানে এটা খুবই ছোট একটা জায়গা, মানে খুবই ছোট একটা জায়গা, এবং সেইখানে সকল চার্জগুলো, পজিটিভ চার্জগুলো কেন্দ্রীভূত থাকে এবং নেগেটিভ চার্জগুলো তার অ্যারাউন্ডে ঘুরতে থাকে। সো এইটা ছিল প্লাম্পটিং মডেল। এবার এটা আপডেট দিল কে? ঠিক আছে, রাদারফোর্ড এটা আপডেট দিল হচ্ছে কি ইলেকট্রনগুলো হচ্ছে এইভাবে থাকে আর হচ্ছে মাঝখানে থাকে হচ্ছে প্রোটন। ওকে, এরপরে 1932 তে, বুঝছেন, 1932 তে জেমস চ্যাডউইক সে তখন দেখলো যে এই যে নিউক্লিয়াসটা তখন তার কথা বলছে 1913 সালে পরে ভোট দিয়েছিল না? হ্যাঁ ওটা তো আমরা দেখছি, ঠিক আছে, আমরা মানে দেখতে যাচ্ছি যে নিউক্লিয়াসটা কখন ইয়ে হবে, ইন্ট্রোডিউস হবে, ঠিক আছে, ওটা তো সব মডেল দিয়েছে, পরমাণু আমাদের আলোচনার বিষয়, ঠিক আছে, আমাদের আলোচনা হচ্ছে যে কিভাবে কোয়ান্টাম মেকানিক্সটা আসছে ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। এরপরে 1932 তে জেমস চ্যাডউইক নামের একজন সায়েন্টিস্ট সে দেখলো যে এই যে ভিতরে যে আমরা যেটাকে বলছি হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে আমরা এত যে জানতে হচ্ছে এটার ভিতরে কি থাকে, প্রোটন, বুঝতে পারছেন, এটার নাম কি দিয়েছে, প্রোটন। কিন্তু দেখ এখানে শুধু প্রোটন না, এটার ভিতরে একটা নিউট্রাল চার্জ পার্টিকেল থাকে, তো সেটার নাম হচ্ছে দিল সে কি, নিউট্রন, কারণ এটা চার্জ হচ্ছে নিউট্রাল, বুঝতে পারছেন। তার মানে প্রোটন যে শুধুমাত্র নিউক্লিয়াসের ভিতরে থাকে শুধু কিন্তু এটা না, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, নিউট্রন থাকে, এবং এটা কি, এটা কোন চার্জ না, বুঝতে পারছেন। এটা দেখতে হচ্ছে কত, জেমস চ্যাডউইক দেখতে হচ্ছে 1932, বুঝতে পারছেন। এবং এই দুইটাকে একসাথে মিলায়, অর্থাৎ এই প্রোটন আর এই নিউট্রন এইগুলোকে একসাথে মিলে আমরা বলি হচ্ছে নিউক্লিয়, এটাকে একসাথে কি বলি, নিউক্লিয়। এখন এখানে একটা খুবই একটা মানে জটিল একটা প্রশ্ন আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে কি আছে, প্রোটন, শুধু প্রোটন, তাই না, এবং হচ্ছে নিউট্রন। আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, এইটা পজিটিভ এটাও পজিটিভ, প্রোটন চিন্তা করছেন যে দুইটা পজিটিভ একটা ছোট্ট একটা জায়গার ভিতরে কনসেন্ট্রেটেড অবস্থায় থাকে, এটা কি সম্ভব, বুঝেন নাই, এইটা পজিটিভ এটা পজিটিভ, তাহলে এটাকে রিপালশন করার কথা এবং তাকে এটা ভেঙে যাওয়ার কথা, কিন্তু আরো সে তারা মানে এত মানে স্ট্রং এই ফোর্সটা, জানেন তো ফান্ডামেন্টাল ফোর্স কয়টা ইউনিভার্সের, একদম ফান্ডামেন্টাল ফোর্স চারটা, এটা ফোর্স না ওই যে মৌলিক বল, হ্যাঁ মৌলিক বল, ফান্ডামেন্টাল ফোর্স, একটা ছিল কি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, তাই না, এবং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এটা কতটুকু স্ট্রং বুঝতেছেন, গ্র্যাভিটি যদি ধরেন 1 হয়, এটার তুলনায় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স 10 টু দি পাওয়ার 41 টাইমস গ্রেটার, বুঝতেছেন, ওই 1 আর ওই 10 টু দি পাওয়ার 41, বোঝা যায়। সো তার মানে এই যে নিউক্লিয়ার মানে ভিতরে তাদের ভিতরে একটা তার মানে একটা ফোর্স কাজ করে, এবং এখান থেকে কোশ্চেন জন্ম হয়েছে একটা মানে মারাত্মক লেভেল, সেটা হচ্ছে যে এইটার ভিতরে কিভাবে তারা একসাথে এইভাবে বাউন্ড হয়ে থাকতে পারে। এখান থেকে জন্ম নিচ্ছে হচ্ছে ফিজিক্স একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, বুঝছেন, এখানে কি জন্ম নিচ্ছে, নিউক্লিয়ার ফিজিক্স। আর আমরা এই রাদারফোর্ড মডেল দেখলাম যে প্রোটন আর নিউট্রন সেন্টারে থাকে, আর ইলেকট্রনগুলো আমরা বিশেষ করে হচ্ছে বোর্ডের যখন আমরা এটা দেখলাম বোরের মডেলে, সে কি বলছে ইলেকট্রনগুলো কি করে, একটা সার্কুলার পাথে কি করতে পারে, রিভলভ করে। আচ্ছা যদি আমরা ইয়াতে পড়ছিলাম যখন আমরা মেকানিক্স পড়ছি, মনে আছে যে কোন একটা ওই যে সেন্ট্রিপিটাল ফোর্স মনে আছে, অর্থাৎ কোন একটা পার্টিকেল যদি কোন একটা সার্কুলার পাথে অরবিট করে, সে একটা ফোর্স ফিল করে কোন দিকে, সেন্টার দিকে, মনে আছে, তাহলে সেন্টার যদি একটা ফোর্স ফিল করে তার মানে একটা কি এফ আছে, তার মানে এখানে এই আছে না, হ্যাঁ ত্বরণ আছে, তার মানে একটা অ্যাক্সিলারেশন আছে। তাহলে এই যে ইলেকট্রনটা সেই যে সার্কুলার পাথে হচ্ছে ঘুরে, তার মানে তার একটা কি আছে, অ্যাক্সিলারেশন আছে। সো তার যদি একটা অ্যাক্সিলারেশন থাকে তার মানে কি, তাহলে এখান থেকে কিছু এনার্জি তার রেডিয়েট করার কথা, অ্যাক্সিলারেশনের কারণে তার কিছু এনার্জি দেওয়ার কথা
রেডিয়েট করার কথা এবং সেইটা আস্তে আস্তে কমতে 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 এক সময় তাকে এটা সেন্টারে পড়ে যাওয়ার কথা। এবং বোরের পরমাণু মডেলে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল সে হচ্ছে এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম সে ক্যালকুলেট করছে, সেটা হচ্ছে এমভিআর পার্সেন্ট মনে হয়, তাই না? এবং সেটা এটা হচ্ছে কার, এটা হচ্ছে ইলেকট্রনের কি বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এমভিআর। সো এইটা আস্তে আস্তে কি হওয়ার কথা, মানে রেডিয়েট হওয়ার কথা। সো এইখান থেকে আমাদের মেইনলি এই ইলেকট্রনের যে মোশন এটাকে এক্সপ্লেন করার জন্য আমাদের তখন আমাদের দরকার পড়ছে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। বুঝতে পারছেন? সেখানে আমাদের দুইটা বিগ কোশ্চেন, সেটা হচ্ছে কি কি যে এই প্রোটনগুলো একসাথে কিভাবে বাউন্ড অবস্থায় থাকে, যে সবগুলো পজিটিভ চার্জ আছে কোনো জায়গায়, তারা সবগুলাই পজিটিভ ওখানে, তারা কিভাবে একসাথে থাকতে পারে এক জায়গায়, মানে একটা রিপল করার কথা, একটা ধাক্কা দিয়ে সরাই ফেলার কথা। সেখান থেকে কোশ্চেন জন্ম নিচ্ছে হচ্ছে কি নিউক্লিয়ার ফিজিক্সের জন্ম নিল। আর এই যে ইলেকট্রনের মোশন আমরা দেখলাম এখান থেকে আমাদের আসলে কোনো মানে এক্সপ্লেন করতে পারতেছিল না। নরমালি আমরা যে মেকানিক্সগুলো জানতাম, বিশেষ করে যেমন নিউটন মেকানিক্স এবং হায়ার লেভেলে আমরা যদি চিন্তা করি হ্যামিল্টনিয়ান মেকানিক্স, এই কোনোটা দিয়েই এগুলো এক্সপ্লেন করা যাচ্ছিল না। বুঝতে পারছেন? সো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে মেইন, এটা কিন্তু এটা অনেক পরে কথা বলতেছি, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের মানে প্রয়োজনটা অনেক আগেই মানে ডিসকভার হয়ে গেছে। আমরা এখন যাবো ছবি দিকে। সো এটার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ব্ল্যাক বডি রেডিয়েশনটা নাম শুনছেন না? ব্ল্যাক বডি রেডিয়েশনটা কোন টাইমে ছিল? কৃষ্ণ বস্তু। হ্যাঁ, নাম কি ছিল? জেমস চ্যাডউইক। তাহলে আমরা বুঝলাম যে কোয়ান্টাম মেকানিক্স কেন দরকার পড়লো, কিভাবে একদম হিস্টোরিক্যালি আমরা কিভাবে ইলেকট্রন পর্যন্ত আসলাম, প্রোটন পর্যন্ত আসলাম। এখন এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়ে গেছে, সেটা হচ্ছে যে আলো যে আছে, হ্যাঁ, আলো নিয়ে আমাদের খুবই ফ্যাসিনেশন ছিল একদম শুরু থেকে। বুঝতে পারছেন? তো নিউটন মনে করতো যে আলো হচ্ছে বা লাইট হচ্ছে একটা পার্টিকেল। বুঝতে পারছেন? লাইটটা কি পার্টিকেল, এবং তার মানে কোনো একটা জায়গায় যদি লাইট আমরা মারি তার মানে ওখানে এক ধরনের পার্টিকেল বের হবে, এটা সে বলছে নিউটন। এবং এই যে পার্টিকেলগুলো সেটা একটা নাম দিয়েছে, সেটা নাম হচ্ছে কর্পাসল বলে। এটাকে কর্পাসল হচ্ছে এটা নাম দিয়েছে। অর্থাৎ এই যে লাইট জ্বলতেছে, আমরা জানি এখন লাইটটা কি বলেন তো? লাইট কি পার্টিকেল? লাইটটা কি? লাইট কি পার্টিকেল? হ্যাঁ, পার্টিকেল। আচ্ছা দেখেন, আমরা হিস্টোরি হিসাবে চাই কি হয় কিভাবে আসে। তো এটার নাম দিয়েছে হচ্ছে নিউটন, হচ্ছে এটার নাম দিয়েছে কি, সে এটা বলছে যে লাইট হচ্ছে একটা পার্টিকেল, এবং এই পার্টিকেল অর্থাৎ কোনো জায়গায় যদি লাইট ধর একটা মোমবাতি আমরা যদি জ্বালাই, তখন তার লেজার লাইট ছিল না, মোমবাতি যদি জ্বালাইতাম তাহলে ওইখান থেকে এক ধরনের পার্টিকেল বের হতো। সেই পার্টিকেলটা আমরা কোনো জায়গায় পড়লে আমরা ওটা দেখতে পেতাম, সেটা ধারণা করতো। এবং সে ওই পার্টিকেলটার নাম দিচ্ছে হচ্ছে কর্পাস। ঠিক আছে, বানানটা মনে হয় ঠিক নাই, আমার কেন জানি মনে হচ্ছে যে বানান দরকার নেই। এটার নাম দিচ্ছে হচ্ছে কি কর্পাস। ঠিক আছে, আচ্ছা। তো এটা নিয়ে অনেক ডিবেট ছিল সায়েন্টিফিকের ভিতরে। সো লাইটটা কি পার্টিকেল নাকি ওয়েভ? বুঝতে পারছেন? সো কেউ বলতেছে হচ্ছে পার্টিকেল, কেউ বলতেছে ওয়েভ। এটার জন্য প্রথম মানে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট দিচ্ছে হচ্ছে
স্যার থমাস ইয়াং, এটা হচ্ছে 1801 সালে। সো থমাস ইয়াং এর একটা খুবই ফেমাস একটা এক্সপেরিমেন্ট আমরা করে আসছে, ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। সেটা এক্সপেরিমেন্টের সেটআপটা কেমন ছিল, এখানে আমরা একটা সোর্স দিয়েছি আগে, সোর্স হ্যাঁ, একটা লাইট নিয়েছি এখানে, এবং এইখানে আমরা একটা পর্দা নিয়েছি, এখানে একটা ছোট্ট দুইটা ছিদ্র দিয়েছি S1 আর S2, তো এখানে একটা পর্দা ফেলছি, বুঝছেন? সো যেটা দেখা গেল এখানে একটা লাইট, এই লাইটটা হচ্ছে একটা অবশ্যই একটা কোহেরেন্ট সোর্স থেকে হতে হবে, কোহেরেন্ট সোর্স, ঠিক আছে? সোর্সটা হচ্ছে কোহেরেন্ট সোর্স। এখান থেকে দুইটা স্লিট, এই জন্য আমরা বলতেছি ডাবল স্লিট, স্লিট বলা হচ্ছে ছিদ্র, দুইটা স্লিট দেয়, যদি আলো যদি এখান থেকে, তার মানে আলো এখান থেকে এদিকে ঢুকবে, এখান থেকে এদিকে ঢুকবে। সো আর এখানে একটা পর্দা রাখা আছে, সো এখানে আমরা দেখবো যে এখানে লাইটটা কোন ভাবে পড়ে। সো যেটা দেখা গেল সেটা খুবই মানে আশ্চর্য, সেটা হচ্ছে দেখা গেল যে এই কিছু এইখানটায় উজ্জ্বল, আবার এরপরে আবার অন্ধ, এরপরে এদিকে আবার অন্ধ, এবার আবার উজ্জ্বল, আবার অন্ধ, আবার উজ্জ্বল, আবার অন্ধ, বুঝতে পারছেন? মানে এই জায়গাগুলো ডার্ক, এই জায়গাগুলো ডার্ক, এই জায়গাগুলো ডার্ক, বুঝছেন? এটা দেখা গেছে, মানে এটা তো খুবই আশ্চর্যজনক ঘটনা যে কি হইলো তাহলে, যে লাইট আমরা এখান থেকে দুইটা জিনিস পাঠাইলাম, অর্থাৎ এখান থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ওয়েভ, এইভাবে যদি লাইটগুলো পাওয়া হয়, এই দেখেন যখন এটা সেম ফেজে একটার সাথে একটা ইন্টারসেক্ট করতেছে, এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে। আর যেখানে অন্য ডিফারেন্ট কোনো ফেজে যদি হয়, কিন্তু আমাদের বুঝলাম, আমি জাস্ট হিস্ট্রি বলতেছি। আর এটা হচ্ছে যখন হচ্ছে তারা কি করলো, ডিফারেন্ট ফেজ অর্থাৎ 90 ডিগ্রি ফেজ যদি তারা যখন যেখানে ইন্টারসেক্ট করে সেখানে অন্ধকার দেখা যায়। সো এই যে ফেনোমেনাটা, এই যে ফেনোমেনাটা, এটা দেয়া বোঝা যাচ্ছে কি লাইট আসলে কি, কিভাবে প্রোভাইড করতেছে সামনে ওয়েভের মতো, তার মানে লাইট আসলে কি ওয়েভ। আমরা মানে কখন জানতে পারলাম, ইয়াংস এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, বুঝতে পারছেন? এবং এই সবচেয়ে বেশি ইন্টেন্সিটি দেখা যাচ্ছে এই জায়গাটা, এখন মাঝ বরাবর এখানে ইন্টেন্সিটি বেশি, এবার আমরা যত যাবো ইন্টেন্সিটি কমবে, বুঝছেন? আর এই যে মাঝখানে এই জায়গাটা হচ্ছে ফাঁকা, মানে এখানে অন্ধকার, এদিকে প্রচুর লাইট, এদিকে আবার অন্ধকার, আবার প্রচুর লাইট, আবার প্রচুর লাইট, আবার এদিকে অন্ধকার, আবার এরপর আবার লাইট, বুঝতে পারছেন? নিচে দেখতে হচ্ছে ইন্টারফারেন্সটা দেখতে হয়ে গেছে হচ্ছে এরকম। সো আমরা জানি ইন্টারফারেন্স হয় কার, ইন্টারফারেন্স হয় হচ্ছে যেখানে ওয়েভ, ইন্টারফারেন্স হয় কার ওয়েভ, এবং লাইট মারার পরে যে আমরা ইন্টারফারেন্স দেখতে পাচ্ছি তার মানে কি। তো এইটা প্রুফ করছে হচ্ছে কি ইয়াং, যে লাইট হচ্ছে একটা বুঝতে পারছেন? এখন এখানে ঝামেলা হয়ে গেছে, ঝামেলা আমরা যাচ্ছে মানে আস্তে আস্তে যাবো যে কিভাবে কেন ঝামেলা হলো। তাহলে এতটুকু কি ক্লিয়ার যে লাইটটা যে ওয়েভ হিসেবে আসছিল কত সালে, এত সালে। এর আগে শুধু থিওরি ছিল যে লাইট ওয়েভ, লাইট পার্টিকেল, লাইট পার্টিকেল, লাইট ওয়েভ, নিউটন বলছে এক কথা, অন্যান্য সাইন্টিস্ট বলছে আরেক কথা। এইটাই হ্যাঁ, ইয়াংস ডাবল স্লিট, বুঝছেন? সেটা অপবর্তনের ঘটনাটা কোনটা? মানে ইন্টারফারেন্স। স্যার নিউটন যে পার্টিকেল বলছিল ওই পড়াটার নাম কি বললেন? কর্পাসল, ওটাকে কর্পাসল থিওরিও বলা হয়, নিউটনস কর্পাসল থিওরি। যে সেই থিওরিতে সে কি বলছে যে লাইট হচ্ছে একটা পার্টিকেল, কোন একটা জায়গায় যদি লাইট আমরা একটা সোর্স চিন্তা করি, সেই সোর্স থেকে অনবরত হচ্ছে কি হয় পার্টিকেল বের হয়, সেই পার্টিকেলগুলো আমরা হচ্ছে কোনো একটা জায়গায় পড়লে আমরা রিফ্লেক্ট আমরা দেখতে পাই, এটা বলছিল নিউটন। এবং প্রথম ফার্স্ট আমরা প্রুফ পাইলাম যে লাইট হচ্ছে একটা ওয়েভ, সেটা হচ্ছে 1801 সালে ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, বুঝতে পারছেন? এখন এটা কোশ্চেন অ্যারাইজ হয়েছে এখান থেকে, আমরা এখান থেকে লাইট মারলাম, ইন্টারফারেন্স পাই, তার মানে এটা কি। এখন আমরা যদি একটা কাজ করতে পারি, যেখানে সোর্সটা চেঞ্জ করে আমরা এখানে সোর্স হিসেবে ইউজ করলাম ইলেকট্রন,
ইলেকট্রনটা কি আমরা এর আগে প্রুভ করে আসছি ইলেকট্রনটা কি ইলেকট্রনটা পার্টিকেল ইলেকট্রনটা পার্টিকেল এবং আমরা যদি এখান থেকে ইলেকট্রনকে পাঠাই এটা পার্টিকেলে পাঠাচ্ছি এটা আরো অনেক বড় ঘটনা ঠিক আছে ইলেকট্রনকে যদি পাঠানো হয় দেখা গেছে তখনও ইলেকট্রনের যে ইন্টেন্সিটি গ্রাফ সেটা দেখতেও এরকম কত সাইন্টিফিক মাথা নষ্ট এটা বুঝতে পারছেন অর্থাৎ লাইট যখন আছে তখন এটা দেখতে পাইছে ইয়াং এটা বুঝা গেল যখন এখান থেকে ইলেকট্রন একটা পার্টিকেলকে পাঠাইছে তখনও সেম প্যাটার্ন ইন্টারফারেন্স দেখা গেছে তার মানে আমি কি বলবো আমি কি বলতে পারবো যে লাইট একটা পার্টিকেল নয় মানে ঝামেলাটা বুঝতে পারছেন ঝামেলাটা কি হয়েছে আমরা যেটা পার্টিকেল পাঠাই সেক্ষেত্রে আমাদের এই একই প্যাটার্নের ইন্টারফারেন্স আমরা দেখতে পাবো সো এটা একটা প্রবলেম ছিল যে কেন আমাদের পার্টিকেল আমাদের সেম ধরনের ইন্টারফারেন্স দেখাচ্ছে ঠিক আছে সো এইটা আমাদের স্কিপ করা আমরা একটু মানে অন্য একটা জায়গায় যাবো সেখানে আমি আবার এখানে আবার ব্যাক আসবো মানে এখন এটা স্কিপ করা যাচ্ছে না যে কেন পার্টিকেল এই ধরনের এইটা হচ্ছে একটা ঝামেলা এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্ল্যাক বডির রেডিয়েশন নামে একটা কথা ছিল ধরেন কোন একটা যেমন ধরেন এই ডাস্টার এটা কি কালার হ্যাঁ আচ্ছা তাই আমি যেটা সূর্যের আলোতে রাখি কি কালার দেখাবে যাই হোক ব্লু দেখাবে কত সূর্যের আলো কয়টা আমাদের জানা তো 7টা তাহলে ও দেখাচ্ছে কয়টা আর বাকিগুলো কই গেল হ্যাঁ শোষণ করে নিছে তাই না অর্থাৎ আমি যদি এখানে বলি এটা একটা ডাস্টার এখানে সাপোজ একটা ডাস্টার আছে হ্যাঁ এটা একটা ডাস্টার এটা সাপোজ হচ্ছে এটা কি এটা হচ্ছে ব্লু কালার সাপোজ সো আমি যখন এখান থেকে সান থেকে যখন লাইট সেখানে পড়বে সো সে কি করে ব্লুটাকে শুধু রিফ্লেক্ট করে বাকিগুলো কি করতেছে অবজার্ভ করে ঠিক আছে এবং অবজার্ভ করে ফেলে সেটা কিন্তু অবজার্ভ করে না সে আসলে এটা রেডিয়েট করে দেয় এবং এটা আমরা দেখতে পাই না কারণ এইটা হয় হচ্ছে আইআর রেঞ্জে মানে ইনফ্রারেড এই রেঞ্জ অর্থাৎ থার্মাল এটা মানে ইয়া হয় থার্মাল রেডিয়েশন থার্মাল রেডিয়েশন হচ্ছে মানে কি বলে মানে কোন একটা তাপ হিসাবে এটাকে রেডিয়েট করে সো আপনি যদি সূর্যের মধ্যে এটা অনেকক্ষণ রেখে দেন দেখবেন গরম হয়ে গেছে দেখছেন না এটা যদি অনেকক্ষণ রেখে সূর্যের মধ্যে গরম হয়ে তার মানে সে একটা থার্মাল রেডিয়েশন করতেছে ঠিক আছে তাহলে শুধুমাত্র ব্লুটাই সে কি করছে রিফ্লেক্ট করতেছে এই জন্য ব্লু কালার দেখতেছি আর বাকি যে লাইটগুলো আছে সেগুলা সে আইআর এই রেঞ্জে অর্থাৎ আমাদের একটা ভিজিবল রেঞ্জ আছে একটা আমরা চোখে দেখতে পাই হচ্ছে কত প্রায় 400 থেকে 700 বা 800 ন্যানোমিটার এই রেঞ্জের আলোগুলো আমরা দেখতে পাই সো এর আগে আরো রেঞ্জ আছে যেমন হচ্ছে 200 বা এর পরেও আছে 1000 এরকম এই যে মানে সে যে রেডিয়েট করে সেটা হচ্ছে আইআর রেঞ্জ 1000 এর পরে সো এই রেঞ্জে আমরা দেখতে পাই কিন্তু আমরা এটা কিন্তু ওই ক্যামেরা দিয়ে অনেক সময় দেখা যায় বা আইআর সেন্সর আছে যেমন হচ্ছে টিভির রিমোট এগুলো দেখবেন ওই যে বিশেষ করে এটাতে যখন কোনো একটা চাপ দিবেন যদি সামনে একটা মোবাইল ক্যামেরা ধরে দেখবেন এখানে লাইট ঠিক আছে কিন্তু আমরা চোখে নরমাল চোখে দেখা যায় সেখানে একটা মানে লাইট জ্বলতেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে একটা সমস্যা সো এই যে ব্লুটা সে হচ্ছে এটা কি করতে ব্লু রিফ্লেক্ট করতেছে মানে কথা হচ্ছে যদি এটা রেড হতো তাহলে রেড রিফ্লেক্ট করবে এখন চিন্তা করেন তো আমরা এমন একটা বডি যদি চিন্তা করি যে কোনো কালার রেডিয়েট করে মানে কোনো কালার রিফ্লেক্ট করে এমন আছে না অর্থাৎ আমি চিন্তা করতেছি হচ্ছে এমন একটা কালার যে কোন সব কিছু কি করবে অ্যাবজর্ব করবে কোনো কিছু রিফ্লেক্ট করবে কালো এবং শুধু কালো না এটা একদম পারফেক্ট ব্ল্যাক বডি মানে একদম পুরো ফুল ব্ল্যাক যদি ফুল ব্ল্যাক হয় সে কি কোনো আলো মানে মিশ্রণ করে কোনো আলো সে মানে দেখায় রিফ্লেক্ট করে তার মানে কি পুরো আলোটাই সে কি করতেছে অ্যাবজর্ব করতেছে তার মানে সেই পুরো ইয়ারে দেখুন কালো কাপড় ঝলমল কাপড় পরলে দেখুন যে গরম লাগে ঠিক আছে এবং
এই যে এবং সেও এই একইভাবে থার্মাল রেডিয়েশন করে সবগুলো আমার এনার্জি সেইভাবে পাস করে, বুঝতে পারছেন? এখন এই যে ব্ল্যাক বডি রেডিয়েশনের যে ঘটনাটা, ঠিক আছে, এই ঘটনাটা আপনি এই নিউটনের মেকানিক্স বা হচ্ছে হ্যামিল্টনের মেকানিক্স কোনটা দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না, বুঝতে পারছেন? যে কেন আমাদের আস্তে আস্তে কোয়ান্টাম মেকানিক্সের দিকে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ফেনোমেনা, যে একটা ব্ল্যাক বডিকে যদিও পারফেক্ট ব্ল্যাক বডি পাওয়াটা মানে এটা সম্ভব না, যেটা থিওরিটিক্যালি কিছু যাবে না যে এমন একটা বডি যে পুরোপুরি কালো, সে কোনো আলো বিচ্ছুরণ করবে মানে পুরো আলো সে রিফ্লেক্ট করবে না, কিছু দেখে এমনটা হচ্ছে পারফেক্ট ব্ল্যাক বডির একটা উদাহরণ দিতে পারে ব্ল্যাক হোল। তার ব্ল্যাক হোল কি কোনো ধরনের লাইট এখান থেকে বের হয়, তো যতই আপনি লাইট মারতে পারেন সেখানে কোনো ধরনের আলো বের হয়, এটা দেখাও যায়, শুধু এক্সিস্টেন্স বুঝতে পারবে, তাই না? আমরা যে কয়েকদিন আগে ব্ল্যাক হোলের প্রথম ছবি আসলো না, কয়েকদিন আগে আমরা 17-18 দিকে প্রথম ব্ল্যাক হোলের পিকচার আমরা দেখতে পাইছি, দেখছেন এটা ছবিটা? কি বলে এই ছবি দেখেন না? তো সায়েন্স নিয়ে তো বিষয়কে এনথুসিয়াস্ট না। 2018 সালে আমরা প্রথম ব্ল্যাক হোলের ছবি তুলতে পারছি। এটা আমার অনেকের কোশ্চেন থাকে, ব্ল্যাক হোল তো কালো, এটা কি, এটা ছবি তুলে দিল। সো ব্ল্যাক হোল আসলে ছবি তোলা তো সম্ভব না, কারণ কি ব্ল্যাক হোল তো কালো এবং এটা পুরো পারফেক্ট কালো। সো পারফেক্ট পুরো আলোই ওখান থেকে বের হয় না। আমি ছবি তুলতে হলে আমাদের কি লাগবে? কোনো একটা সোর্স তো লাগবে, কিছুটা তো দেখা লাগবে, ওখান থেকে আমি কিছুই দেখতে পারবো কারণ ওখানে। তো যেটা হয় ব্ল্যাক হোলটা হচ্ছে তার মাঝখানে ওর চারপাশে একটা ডিস্ক তৈরি হয়, ডিস্ক, বুঝতে পারছেন? এটাকে বলা হয় হচ্ছে এই ডিস্কটার নাম আছে নাম হলো কি, একটা ডিস্ক তৈরি হয়, দেখবেন যে ব্ল্যাক হোলের চারপাশে একটা ডিস্কের মতো আছে। বস্তু ব্ল্যাক হোলটা, ব্ল্যাক হোলটা বস্তু একটা, ব্ল্যাক হোলটা বস্তু, হ্যাঁ বস্তুই, কিন্তু এটার ভিতরে কি আছে? ডেনসিটি অনেক বেশি। যেমন আমাদের সূর্য কি হবে আস্তে আস্তে, জানেন সূর্যের স্টোরি? এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা হয় না? সূর্যের ভর কম, এই জন্য সেটা একটা সময় পরে হোয়াইট ড্রপ হয়ে যাবে। সূর্যের ভর যদি অনেক বেশি হইতে আরো মানে সূর্য তো এত ভর, তারপর এটা আসলে ইউনিভার্সের তুলনায় ভর অনেক কম, তারপরে যদি এটা 10 গুণ ভর বেশি হইতো সূর্যের, তাহলে সেটা কি হইতো একটা সময় পরে ব্ল্যাক হোল হয়ে যেত। ঠিক আছে, এটা অন্য ইয়াতে আমরা ওইদিকে যাচ্ছি না। আচ্ছা, আমাদের কোথা থেকে জানো এখানে আসলাম, ভুলে গেলাম। আচ্ছা, ব্ল্যাক বডি। আচ্ছা, সো এই যে ব্ল্যাক বডি, এই যে রেডিয়েশন, এটা কি করতে পারতেছে না? নরমালি আমরা যে ফিজিক্স আমরা যেটা জানতাম সেটা দিয়ে কোনো এক্সপ্লেন করা যাচ্ছে না। অর্থাৎ এই যে ফেনোমেনাটা, ঠিক আছে, অ্যাবজর্ব করতেছে, এটা থার্মাল রেডিয়েশনের মাধ্যমে সেটা ইমিট করতেছে, এই জিনিসটা এক্সপ্লেন করতে পারবে না। এবং এখান থেকে দেখা গেছে এই যে থার্মাল রেডিয়েশন মানে একটা এনার্জি সে কি করতেছে? অ্যাবজর্ব করতেছে, আবার একই সাথে কি করতেছে? পাসও করতেছে। এবং ওখানে দেখা গেল এনার্জিগুলো হচ্ছে কোয়ান্টাইজড। এনার্জি কি? কোয়ান্টাইজড। কথা হচ্ছে কোয়ান্টাইজড কথার মানে কি? কোয়ান্টাইজড কথার মানে হচ্ছে ধরেন এক জায়গায় আমরা যখন কারেন্ট ফ্লো দিতে পারি, এক জায়গা থেকে এই জায়গায় কারেন্ট ফ্লো হচ্ছে, ইলেকট্রন কন্টিনিউয়াসলি এখান থেকে এখানে যাবে, কন্টিনিউয়াসলি যাবে। কিন্তু এই যে রেডিয়েশনটা, এটা কন্টিনিউয়াস না, এটা ডিসক্রিট। বুঝতে পারছেন ডিসক্রিট ব্যাপারটা কিরকম? ধরেন এই যে রোটা, এইখানে কয়টা অনেকগুলো চেয়ার আছে না, এটা মনে করেন এদিকে যাচ্ছে, আবার একটা চেয়ার অর্থাৎ একটা ফিক্সড একটা জিনিস কন্টিনিউয়াসলি যাচ্ছে। সো এটা ব্যাপারটা কিরকম যে একটা ফিক্সড একটা জিনিস ধরেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, এই যে এরকম একটা জিনিস, লাইনটা দেখতে কেমন হবে? এরকম না? এই প্রত্যেকটা একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালু, এই প্রত্যেকটা একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালু, এইটাকে বলতেছে হচ্ছে কোয়ান্টাইজ, অর্থাৎ একটা ফিক্সড অ্যামাউন্ট।
একটু 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 করে কি হচ্ছে পাস হচ্ছে। সো এইটা আমরা দেখলাম হচ্ছে কোথায়, এইখানে যে এনার্জিগুলা ছোট ছোট প্যাকেট আকারে যায়। কি আকারে? ধরেন এই যে চিপসের প্যাকেট ওই মেশিনে যখন বানায় চিপসের প্যাকেটগুলো একটা 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 করে প্যাকেট একটা ইয়ার ভিতর দিয়ে যাচ্ছে, তাই না? এটাকে আমরা তুলনা করতে পারি ওটার সাথে। তার এনার্জিগুলো হচ্ছে একটা প্যাকেটের মধ্যে থাকে, ওইটা একটা প্যাকেট, এরপরে আরেকটা প্যাকেট, এরপর আরেকটা প্যাকেট, এইভাবে একটা পর একটা যাচ্ছে। মানে কন্টিনিউয়াসলি হওয়া মানে কি, কারণ পানি যেভাবে ফ্লো হয়, পানি কি হয় এক হাত আসছে যাচ্ছে, তাই না? পানির ফ্লো কি কন্টিনিউয়াস না নাকি কন্টিনিউয়াস না? কন্টিনিউয়াস। কিন্তু আমরা যদি চিন্তা করি একটা প্যাকেটের ফ্লো, চিপসের প্যাকেটের ফ্লো তার মেশিনের মধ্যে যখন যায়, এই কন্টিনিউয়াস, একটা প্যাকেট ফাঁকা, আবার একটা প্যাকেট ফাঁকা, আবার একটা প্যাকেট। এটা বুঝতে পারতেছেন? কোয়ান্টাইজ মাত্রা মানে কি, এনার্জিগুলো হচ্ছে একটা জায়গায় তো ফিক্সড। আচ্ছা, এখন এইটা গেল হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের ইয়ার, ঠিক আছে? এবং এখান থেকে প্লাঙ্ক সে এই যে আমরা বলতেছি এনার্জিটা কি কোয়ান্টাইজ, এবং সেখান থেকে একটা ফর্মুলা দিয়েছিল হচ্ছে E হচ্ছে h নিউ, এটা তো দেখছেন E হচ্ছে h নিউ। এখানে নিউটা হচ্ছে এই যে রেডিয়েশন যেটা হচ্ছে সেই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি, এবং এই h টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা বলা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। সো এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কোয়ান্টাম মেকানিক্স একদম ফান্ডামেন্টাল আমরা ডেভেলপমেন্ট করতে পারি যে এই যে প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং হচ্ছে এখানে একটা কি আছে, একটা ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে কি রেডিয়েশন ফ্রিকোয়েন্সি, এবং যেটা নরমালি আগে যেই আমরা মেকানিক্স জানতাম সেই মেকানিক্স এক্সপ্লেন করা যাচ্ছিল না, এবং সেই নতুন করে একটা জিনিস ইন্ট্রোডিউস করছে, সেটা হচ্ছে E হচ্ছে h নিউ, যেখানে এই এনার্জি হচ্ছে একটা কোয়ান্টাইজ এনার্জি। বুঝতে পারছেন? এনার্জি হচ্ছে একটা কোয়ান্টাইজ এনার্জি। এরপরে নতুন আরেকটা ফেনোমেনন, সেটা হচ্ছে এটা হইছে আমার হচ্ছে 1901 সালে মনে হয় এটা হইছে, মেবি আমি শিওর না, মেবি 1901 সালে। এবং তার কিছুদিন পরে তাহলে এটা দিলতে ম্যাক্স প্লাঙ্ক নামের সায়েন্টিস্ট, সে দিছে হচ্ছে E হচ্ছে h, ঠিক আছে? তার কিছুদিন পরে 1905 সালে আমাদের সবার পছন্দের সায়েন্টিস্ট সে একটা ইফেক্ট বর্ণনা করছে, সেটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। কথা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট এটা কি? 1905 সালে এটা হচ্ছে আইনস্টাইন সে এই যে আমরা একটু আগে দেখলাম প্লাঙ্কের হাইপোথিসিসে কি বলছিল, E হচ্ছে কি h নিউ, এইটা দিয়ে সে আইনস্টাইন কি করছে, ফটোইলেকট্রিক ইফেক্টটাকে সে এক্সপ্লেইন করছে। বলতে ফটোইলেকট্রিক ইফেক্টটা কি? সাপোজ আমি একটা মেটাল একটা সারফেস নিলাম, বুঝছেন কি, মেটাল বা শাইনি সারফেস, এই যে এটা কি হতে হবে, শাইনি, অর্থাৎ খুবই চকচক করতেছে, এরকম চকচক করে কি, মেটাল জাতীয় জিনিসপত্র চকচক করে নাকি? সো এইখানে আমরা যদি একটা লাইট ফেলি, কি ফেলি, লাইট, লাইট ফেলি, সো এই যে এই শাইনি যে আমাদের সারফেসটা আছে, এই সারফেসে এই যে উপরের পৃষ্ঠের যে ইলেকট্রনগুলো আছে, বুঝতে পারছেন কি হয়, উপরের পৃষ্ঠের যে ইলেকট্রনগুলো আছে, আমরা কি করছি, একটা লাইট ফেলতেছি, উপরের পৃষ্ঠের ইলেকট্রনটা সেটা ছিটকায় বের হয়ে যায়। বুঝতে পারছেন কি হয়, ছিটকায় বের হয়ে যায়। আমরা কি করলাম, আমরা একটা শাইনি সারফেস, ধরেন এই যে খুব শাইনি একটা সারফেস,
আমি একটা অ্যাঙ্গেল দিয়ে আমি একটা লাইট লিখতে পারি। এইখান থেকে কি হয়, সারফেস থেকে ইলেকট্রন দুম করে ছিটকে বের হয়ে যায়। এখন কথা হচ্ছে এটা আমরা আজকে অবজার্ভ করছে, কিন্তু কেউ এটাকে ব্যাখ্যা করতে পারে না এটা কিভাবে হলো। কথা হচ্ছে দেখেন তো, লাইট আমরা এটাকে প্রুভ করেছি, লাইটটা কি ওয়েভ, আর ইলেকট্রন এখান থেকে বের হয়ে যাচ্ছে। ইলেকট্রনটা কি পার্টিকেল। আচ্ছা বলেন তো, আমি ওনাকে ধাক্কা দিতে পারবো, তাই না? কারণ ওনার কোনো একটা অস্বাভাবিক কোনো কিছু, সে কি তাকে ধাক্কা দিতে পারবে? অর্থাৎ যার কোনো ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই। অর্থাৎ একজনের সাথে একজন ইন্টারেকশন কখন হয়? যখন দুজনই কি সেম কাতারে আছে। এটা বুঝে নেওয়া, মানে আমার সাথে ওর ইন্টারেকশন কখন হবে? কারণ কুকুর সাথে কুকুর মনে করেন হয়তো বোঝাপড়া তাদের মধ্যে একটা থাকে, মানুষ তাদের কথা বুঝতে পারে, তারা তো সেম প্রজাতি না। কারণ কথা হচ্ছে আমি ফেলতেছিলাম কি আর বের হয়ে যাচ্ছে কি, তাহলে কার সাথে, মানে একটা এটা কি আর এটা কি, তাহলে দুইটা ডিফারেন্ট প্রজাতি না, এবং তার একটা সাথে একটা কি করতেছে, ইন্টারঅ্যাক্ট করতেছে। আর আমরা জানি ইন্টারঅ্যাক্ট কখন করে একটা জিনিস সাথে একটা জিনিস, নরসিংদী একটা সিমিলার কাইন্ড অফ জিনিস। সো তখন আইনস্টাইন বললো যে লাইট আসলে তাহলে কি পার্টিকেল। সো আমরা ওই নিউটন শুরুতে বলছিল লাইট হচ্ছে কি পার্টিকেল, এবং কর্পাসের নাম দিয়েছিল, এবং এটা কোনো এক্সপেরিমেন্টাল কোনো প্রুফ ছিল না, সে তখন একটা থিওরি বলছে। কিন্তু ওয়েভ এটা এক্সপেরিমেন্টাল ইয়া ছিল, কে দিছে এটা? থমাস নিউটন। সে এক্সপেরিমেন্টাল প্রুফ দিয়েছে যে লাইট হচ্ছে কি ওয়েভ। কিন্তু ওই পার্টিকেল কথাটা তখন হচ্ছে মানে দমে গেছে। ওই যে বললাম না, একটা ডিবেট ছিল সায়েন্টিস্টদের ভিতরে, যে একটা কেউ বলতেছে পার্টিকেল, কেউ বলে ওয়েভ, কেউ পার্টিকেল, কেউ ওয়েভ। এখন পর্যন্ত কোনো এক্সপেরিমেন্টাল কোনো ফ্যাক্ট ছিল না যে লাইট কি পার্টিকেল। সো এইটা প্রথম, তাহলে আলবার্ট আইনস্টাইন হচ্ছে 1905 এ সে প্রুফ করছে যে লাইট হচ্ছে একটা পার্টিকেল, এবং সে নিউটনের যে মানে থিওরি ছিল সেটাকে কি করলো, জাস্টিফাই করছে। বুঝতে পারছেন? এবং এইটার কারণেই সে পরবর্তীতে নোবেল পেয়েছে। এই ক্লাস কয়টা? স্যার গাড়ি পাচ্ছিলাম না, গাড়ি পাচ্ছিলাম না, জ্যাম হয়ে গেছে। জ্যামে আমি পড়ি। আবার আইসে স্যার এই জায়গা লিফটে আগে বেরোলে কি হয়? স্যার আগে বেরোতে চেষ্টাই করি, লিফট অনেক জ্যাম। বিশটাও সিঁড়ি হয়েছে। কেন এখন তো পার্ক করাটা সেটা তো লাগে না। মানুষজন মনে করে মানে আইনস্টাইন নোবেল পেয়েছে কিছুর জন্য, থিওরি অফ রিলেটিভিটির জন্য, কিন্তু সে আসলে নোবেল পেয়েছে কিছুর জন্য, ফর্মুলেটিং ইকুয়েশন সে এক্সপ্লেন করছে। আচ্ছা তাহলে এখানে আমরা তাহলে কি পাইলাম? তাহলে লাইট আসলে কি? লাইট হচ্ছে পার্টিকেল। আবার একটা আমরা প্রুভ করে আসলে লাইট কি ওয়েভ। তার মানে আসলে কি কি হলো? হ্যাঁ কি হলো? বহুরূপী। একটু আমরা দেখবো যে আসলে লাইটটাকে তাহলে মানে এতদিন ছিল হাইপোথিসিস, এখন এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এখন তারা ডিনাই করার কোনো অপশন নেই যে লাইট কি পার্টিকেল নাকি ওয়েভ, মানে দুইটারই এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট হয়ে গেছে, যেটা লাইট হিসাবে লাইট আর কি পার্টিকেল হিসাবেও এক্সপেরিমেন্টাল প্রুফ হয়েছে যেটা পার্টিকেল, আবার এক্সপেরিমেন্টাল প্রুফ করছে এটা হচ্ছে ওয়েভ। এটা কি একটা যন্ত্রণা, তাই না?
এরপরে আরো কিছু কাজ হয়েছে, সেটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্টের পরে একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে কম্পটন ইফেক্ট। নাম শুনছেন? কম্পটন ইফেক্ট। এইটাতে যেটা হয়, এই যে একটা ইলেকট্রন আছে, তাহলে এখানে একটা কি আছে, ইলেকট্রন আছে। আমি যে এরকম একটা লাইট ফেলি, ঠিক আছে, হয় সেই লাইটটা এটা স্ক্যাটার হয়ে চলে যায়, অথবা ওই লাইটের এই এনার্জি, যে এনার্জি নিয়ে আসছে সেটা, এই এনার্জি ইলেকট্রনটা সে নিজে নিয়ে নেয়। বুঝতে পারছেন? এই যে আমরা জানি ইলেকট্রন যদি মনে করেন এই কক্ষপথে আছে, সে যদি একটা এনার্জি পায়, সে কি করতে পারে, জাম্প করে উপরে উঠে যায়। বুঝতে পারছেন? সো কি হইলো, আমরা লাইট দিয়ে একটা এনার্জি দিচ্ছি ইলেকট্রনকে, সেইটা সে হয়তো এই স্ক্যাটার হয়, অর্থাৎ এটা এদিক থেকে আসে আবার এদিক থেকে মানে চলে যায়, অথবা কি করে এনার্জি সে অ্যাবজর্ব করে এবং সে এখান থেকে এখানে জাম্প করে উপরে উঠে যায়। কারণ কথা হচ্ছে, আমরা দেখলাম যে যখনই আমরা একটা নির্দিষ্ট পরিমাণ, কি একটা ফিক্সড পরিমাণ এনার্জি, যেমন ধরেন এখান থেকে এই ইলেকট্রনটা এখানে উঠতে ধরলাম 3 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগবে এখান থেকে এখানে উঠতে। সো আমরা যখন ওকে ধরেন 2 ইলেকট্রন ভোল্ট দিচ্ছি, তখন তার কিছুই হচ্ছে না। যখন আমরা 3 দিচ্ছি, তখনই সে অ্যাবজর্ব করে কি করতে পারে, উপরে উঠে যেতে পারে। কথা হচ্ছে, তাহলে 3 দিলে যদি হয়, তাহলে 4 দিতে হবে না? বেশি আছে। সো দেখা গেছে এটা আসলে হয় না। একটু আগে বলছিলাম এনার্জি কি কোয়ান্টাইজ, এনার্জি কি বলছিলাম না, মানে কি নির্দিষ্ট, অর্থাৎ তাকে শুধুমাত্র 3 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিলেই শুধুমাত্র সে কি করতে পারে, উপরে উঠতে পারে। এটাতে বেশি দিলেও হয় না, কম দিলেও হয় না। খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আমরা দেখলাম যে এনার্জিটা আসলে কি মানে এই কক্ষপথের জন্য পুরো এনার্জিটা ফিক্সড, এবং সেটা হচ্ছে কি ধরেন 3 ইলেকট্রন ভোল্ট বা সামথিং, যেটাই হোক, মানে ওই ফিক্সড এনার্জিটা দিলেই, অর্থাৎ আমি যদি এখানে এরকম ধরেন 2 ইলেকট্রন ভোল্টের অনেকগুলো একসাথে দিলাম লাইট, তাহলে হবে? বোঝেন না? ধরেন ওর 3 ইলেকট্রন ভোল্ট লাগবে, তো আমি ধরেন 1.5 ইলেকট্রন ভোল্টের দুইটা দিলাম, তাহলে হবে? দেখেন একটা লাইট একটা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করে, বুঝতে পারছেন? একটা লাইট, তো একটা লাইট আসলে ইয়া কত, 1.5, আর লাগবে কত, 3, তাহলে এটা ইন্টারঅ্যাক্ট করবে। বুঝতে পারছেন? সো এইটা আমাদের, আর এই ইফেক্ট এক্সপ্লেন করতে হচ্ছে কম্পটন ইফেক্ট, ঠিক আছে? 1923 সালে, হ্যাঁ, 1923 কত সালে এটা মনে রাখতে হবে? 1923 দেখেন। হতে পারে। বুঝতে পারছেন? সো এই ইফেক্টটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে এনার্জিগুলো কি আছে, কোয়ান্টাইজ অবস্থায় আছে, ঠিক আছে? সো এখান থেকে আমাদের দুইটা মেজর কোশ্চেন আমাদের মানে জন্ম নিচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে লাইট যদি স্পিড কি হয়, স্পিড অনেক হাই, যেমন হচ্ছে 10⁸8 মিটার পার সেকেন্ড, এই রেঞ্জে হয়, তখন আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স থেকে এক্সপ্লেইন করতে পারি না। আর পার্টিকুলার সাইজ, যদি অ্যাটমিক লেভেলে চিন্তা করি, অ্যাটমিক লেভেল, তখন আমরা এটাকে এক্সপ্লেইন করতে পারি। বুঝতে পারছেন? সো তাহলে দুইটা কথা, একটা হচ্ছে যে কোনো একটা পার্টিকেল স্পিড যদি এরকম হয়, তাহলে আমরা ওটা ক্লাসিক্যাল মেকানিক্সে এক্সপ্লেইন করতে পারি। আর যদি পার্টিকুলার সাইজটা কি হয়, অ্যাটমিক লেভেলে আমরা চিন্তা করি, তখন আমাদের ক্লাসিক্যাল যে আমাদের মানে মেকানিক্স সেটাতে আমরা এটাকে এক্সপ্লেইন করতে পারি না। সো এই দুইটাকে এক্সপ্লেইন করার জন্যই এইখান থেকে শুরুতে তখন
আমাদের এই যে আমরা যে ফেনোমেনাগুলো দেখলাম এগুলো কি সব মানে অ্যাটমিক লেভেল হচ্ছে না, এবং এইগুলো কিন্তু আমরা ওই যে ক্লাসের মেকানিজম আমি কি করতে পারতেছি না, এক্সপ্লেইন করতে পারতেছি না। যেমন এই যে আইনস্টাইন যে প্রুফ করলো যে এটা পার্টিকেল না ওয়েভ, ঠিক আছে, ইয়াং যে প্রুফ করলো এটা পার্টিকেল না ওয়েভ, এই যেগুলো কথা হয়েছে অ্যাটমিক লেভেল হয়েছে, এবং এইটা নরমাল যে আমাদের মেকানিক্স ছিল নিউটনের যে মেকানিক্স সেটা আমরা এক্সপ্লেইন করতে পারি, ঠিক আছে। সো এই যে এই জায়গাটা থেকে আমাদের যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে স্পিড যখন অনেক হাই স্পিড, দেখা এই স্পিডটা এটা কার স্পিডের সাথে ম্যাচ করে আরো স্পিডের কাছাকাছি, এই রেঞ্জে যখন স্পিড হয় তখন এটা আমাদের এখান থেকে একটা ফিজিক্স এটা কি একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে সেটা হচ্ছে রিলেটিভ। সো এটা কি রিলেটিভ আবার এইখান থেকে আমাদের তৈরি হচ্ছে, ওকে। এই যে আমরা বলতেছিলাম এনার্জিটা কি কোয়ান্টাইজ বা ফিক্সড, এইখানে এই প্রত্যেক এনার্জিকে আমরা বলতেছি হচ্ছে কোয়ান্টা, বুঝছেন এটাকে কি বলতেছি কোয়ান্টা। আর অনেকগুলো একসাথে আমরা যদি অনেকগুলো প্যাকেট একসাথে যায় একসাথে আবার কি বলতেছি কোয়ান্টাম, বুঝছেন কিভাবে কিভাবে আমাদের কোয়ান্টাম প্যাকেট এই পর্যন্ত আসলো। আমাদের যখন হচ্ছে অ্যাটমিক সাইজ আমরা চিন্তা করতে হচ্ছে কোয়ান্টাম প্যাকেট আমাদের লাগে, আর যখন স্পিড অনেক হাই তখন আমাদের ফিজিক্সের নতুন একটা ব্রাঞ্চ আমরা একটু আরেকটা ব্রাঞ্চ দেখলাম, কি দেখছিলাম নিউক্লিয়ার ফিজিক্স একটা কথা ছিল তাই না, ওটা কখন হইলো ওটা আমরা দেখছি হচ্ছে রাদারফোর্ডের মডেল থেকে। এইখান থেকে আমাদের তাহলে দুটো বিগ কোশ্চেন, সেটা হচ্ছে স্ট্রিপ বেশি হলে তখন আমাদের নরমাল ফিজিক্স দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারবো, তখন আমাদের রিলেটিভিটি থিওরি অফ রিলেটিভিটি আমরা এক্সপ্লেন করতে পারবো। আর যখন হচ্ছে অ্যাটমিক লেভেল তখন আমরা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমরা সেটাকে এক্সপ্লেন করতে হবে, কারণ এগুলো সব হয় হচ্ছে কোথায় অ্যাটমিক লেভেল, এবং অ্যাটমিক লেভেল আমাদের নরমাল ফিজিক্স কাজ করে না, দেখলাম হচ্ছে অনেকগুলো আমাদের ফেনোমেনা দেখলাম যে কেন কেন কাজ করে না, ওকে। হিস্টোরি নিয়ে কারো কোনো কোশ্চেন এখানে কেন কিভাবে হইল, মানে এখন কি মানে একটা আইডিয়া হয়েছে যে কোয়ান্টাম মেকানিক্স কেন আমাদের দরকার পড়লো, কিভাবে কিভাবে আস্তে আস্তে কোয়ান্টাম মেকানিক্সের দরকার পড়লো। এই একদম শুরু থেকে হিস্ট্রি আমাদের সামাজিক দরকার আমি তো ক্লাস করছিলাম না তোলা মানে জাস্ট সামাজিক কিভাবে কিভাবে সবাই তো আইডিয়া পাইলো একদম শুরু আমি আজকে শুরু করলাম তো দেখি আজকে গ্রিক থেকে একদম গ্রিক ছিল মানে তখন মানে 2000 বছর আগে তখন তো কোনো সায়েন্টিস্ট ছিল না, তখন কি ছিল মানে ওই ফিলোসফাররা যা বলতো মানে দার্শনিক টাইপের যারা ছিল আর কি, যাদের আমরা দার্শনিক বলি, হ্যাঁ ওইটাই তো বললাম যে কিভাবে কিভাবে ডেভেলপ, কিভাবে কিভাবে আমাদের এই মডার্ন সায়েন্স ডেভেলপ বলতে পারবেন না, হইল হিস্টোরি বলবেন না কি হইল না হইল, ডিটেইলস না তো জাস্ট কি হইল ফিলোসফাররা কি চিন্তা করলো, তারা চিন্তা করলো ম্যাটার কি দিয়ে তৈরি, মানে তখন মানুষ এত চিন্তা করে না কি হইল কি হইল, তখন মনে করেন আমার সামনে একটা আরে গাছ এক টুকরো হইলাম একটা লোহার টুকরো হইলাম জিনিসটা কি হ্যাঁ এটা কি দিয়ে তৈরি কি দেওয়া 2000 বছর আগে ওরা চিন্তা করছে, হ্যাঁ আইনস্টাইন নিউটন
এটা তো মাত্র 400 বছর আগে। এরকম হ্যাঁ, আমি বলছি 2000 বছর, 2500 বছর আগে। মানুষ তো তুমি চিন্তা করো, তখন মানুষ চিন্তা করছে হচ্ছে আচ্ছা এই জিনিস কেমনে তুমি হইলো, আচ্ছা এই জিনিস আর এই জিনিস পার্থক্য দুইটা দুটো আছে, কারণ একটা হচ্ছে সিলভার কালার, একটা হচ্ছে মানে গোল্ড কালার। একটা তার মানে একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে গোল্ড। তো দুটোর পার্থক্যটা কি? এমন পার্থক্য যারা একটা কালার এমন একটা কালার এমন। আমরা এখন বুঝতেছি যে এটা দুটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল। 2000 বছর আগে চিন্তা করেন, দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল আমরা এভাবে বুঝতে পারতাম। আমরা এখন জানি যে দুইটার কোন নাম্বার আলাদা, দুইটার ওয়েট আলাদা, গোল্ডের ওয়েট আলাদা, সিলভার ওয়েট আলাদা। এই জন্য এটা সিলভার, কারণ ও হচ্ছে এজি দ্বারা তৈরি, এই জন্য এটা গোল্ড, এই ইউ দ্বারা তৈরি। তাই না? এখান থেকে শুরু করলাম, আমরা হচ্ছে এই আসলাম। যদি এখান থেকে কোনো কোশ্চেন আমি করবো হয়তো, আমি জাস্ট বুঝে যাচ্ছি কোয়ান্টাম মেকানিক্স কেন, আমি জাস্ট ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স টপিক ছিল। তো আমরা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমাদের প্রায় কয় ক্লাস দিল? 2 ক্লাস না 3 ক্লাস? 2 ক্লাস চালু হয়েছে। হ্যাঁ, কত ক্লাস আছে? আমরা কিন্তু অনেকগুলো এক্সপেরিমেন্ট, অনেকগুলো ফেনোমেনা একটা শর্টকাটে দেখিয়েছি। এই কি কি ফেনোমেনা দেখছি এটা বলতে পারবে? ছিল অ্যাটমসফিয়ারিক রেডিয়েশন ছিল ইনফিনিট ও জর্ডান ব্রুনে এবং আইডেন্টিক্যাল ডিফারেন্ট অ্যাটম ইন্টারভেনশন একটা ছিল রেডিও রেডিও আর আদা করে ছিল স্ক্যাটারিং অফ আলফা পার্টিকেল স্ক্যাটারিং করা কথা। আচ্ছা, টাইম কেমন আছে? 18 বেজে গেছে। আচ্ছা, তো আজকে আর বেশি আগে করবো। মাথা ভালো গেছে। হিস্টোরি করে এখন কনফারেন্সে করলাম না, হিস্টোরি করে মাথা ভালো যাচ্ছে।